আমাদের এখন গ্রামের অর্থনীতি বেশ শক্তিশালী, সেই গ্রামে পৌঁছতে হবে। আমরা কি দেখাতে পারবো যে বিভিন্ন গ্রামে আমাদের উপজেলা এবং থানা ভিত্তিক আমাদের এনবিআর এর কোনো অফিস এবং এনবিআর এর কোনো কর্মকর্তা ওখানে যাচ্ছে, সেইভাবে কি চেষ্টা করছে? মোটেও নয়। তারা যার যার জায়গায় বসে এসি রুমে বসে তারা সব কিছু দায়িত্ব পালন করছে। এইভাবেই কিন্তু আমরা ভালো কিছু পাবো না। খন্দকার রুহুল আমিন, সিআইপি, যেটি নিয়ে আলোচনা করছিলাম, আপনি জানেন যে এখন গ্রীষ্মকাল, সামনে আরও সময় আসবে যখন বিদ্যুৎ বিভ্রাট, নানা বিষয়ে যেটা শিল্পের উৎপাদনও ব্যাহত হতে পারে। এইখানে আসলে কি করার আছে সরকারের, যে পাওয়ার সাপ্লাইটা যদি নিরবিচ্ছিন্ন করতে হয়? পাওয়ার সার্ভিসটা যেটা নিরবিচ্ছিন্ন করতে হলে সঞ্চালনের লাইন যেটা প্রয়োজন সেটা কিন্তু ঠিকমতো হচ্ছে না। আমাদের প্রোডাকশন যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির অতিরিক্তও আমরা করতে পারি, সেই ধরনের সক্ষমতা আছে। এটা অ্যাকচুয়ালি হয়েছে তো পেট্রোলের মতো। আজকে যদি আপনার 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়, আমার লাগলো 18,000, তাহলে এই মাঝখানে যে 7,000 মেগাওয়াট বিদ্যুৎ এটা কিন্তু উড়ে যাবে। আমি খরচ ঠিকই করলাম, কিন্তু আমি কিন্তু আমার ঘরে আমার সেই প্রফিটটা নিয়ে আসতে পারলাম না। এটা কিন্তু আমরা সবসময় চিন্তা করি কি না, এই সেক্টরে যারা আছে তারা করে কি না, আই মিন ডাউট। তারপর আরেকটি কথা সবচেয়ে বড় আমি যেটা দেখি তা হলো এই দুর্নীতিকে যদি আপনার কন্ট্রোল না করতে পারেন, সরকার যে বরাদ্দই দেখ না কেন, যে দায়িত্ব পালন করা হোক কেন, তা যদি সঠিকভাবে প্রয়োগ না হয়, দুর্নীতি মুক্ত না হয়, তাহলে তো আপনার এগোনো যাবে না। এই দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য যেটা করা দরকার, আমাদের দুদক এখানে আছে এবং দুদক দেখা যায় যে পার্টিকুলারলি কিছু কিছু ব্যক্তিকে তারা ধরে থাকে এবং আদার্স যারা তাদের দিকে তারা যায় না, দেখে না। এবং এখানে দেখা গেছে যে কিছু কিছু সংস্থাকে বরঞ্চ আরও এনকারেজ করা হয়, তাদেরকে সেইভাবে সুরক্ষা দেওয়া হয়। সুরক্ষার কারণে আরও অনেকে একটা ভালো মেসেজ পেয়ে যায়, যে মেসেজের কারণে যে হ্যাঁ, আমরা যদি এইভাবে চলি বা এই একটা দায়িত্ব পালন করি তাহলে আমরা একটা সেফে থাকতে পারবো। এটা কিন্তু ডেঞ্জারাস, এটা কিন্তু খুবই দুঃখজনক আমাদের এটা। তো এই কারণে আমি বলতে চাচ্ছি যে দুর্নীতি মুক্ত আপনি 100% না করতে পারেন, কিন্তু টলারেবল আপনার করতে হবে। এই দুর্নীতির কিন্তু পকেট কাটা যায়, সাধারণ জনগণ থেকে কাটা যায়, এইটা অবশ্যই খেয়াল করা দরকার। আর এই ডলার নিয়ে কথাবার্তা হচ্ছে, এই ডলার 7 টাকা বেড়ে গেল, আবার ওপেন মার্কেটে 9 টাকা 12 টাকা 15 টাকা বেড়ে গেল। এতে আলটিমেটলি কি আপনার সাধারণ দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে এবং যে সমস্ত ইম্পোর্টেড আইটেম সেই দামগুলো কিন্তু আরও বেড়ে যাচ্ছে। মুদ্রাস্ফীতির কথা যেখানে বলা হয়েছে যে কন্ট্রোল করবে, কন্ট্রোলের জায়গায় আরও অনেক বেড়ে যাবে। কিছু কিছু জায়গায় উদাহরণ দেওয়া হয় যে শ্রীলঙ্কা, আমি মনে করি শ্রীলঙ্কার উদাহরণ দিতে পারলে এবং সেটা যদি কার্যকর করা যায় আমরা অনেক ভালো পর্যায়ে চলে যাব। কারণ তাদের সেই 27% আপনার মুদ্রাস্ফীতি থেকে এখন আপনার 3%-এ চলে আসছে। এই আপনার শ্রীলঙ্কাতে 3%-এ চলে আসছে। সেখানে আমরা যাই, সেখানে তাদের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাই। সেটা কি লাগাই? সেটাকে আমরা চেষ্টা করছি না। তো সুতরাং যে আপনার খাদের কিনারে পড়ে গেলে যে তলানিতে যাওয়ার পরে চেষ্টা করে যে আপনার রিকভার করা যায়, উচ্চ পর্যায় থেকে যদি সদিচ্ছা থাকে পারা যায়, তার জ্বলন্ত প্রমাণ তো আমি মনে করি যে শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কার কাছে তো আমাদের অনেক কিছু শেখা দরকার আছে। তাহলে সাধারণ জনগণ তো আপনার অনেক জায়গায় আপনার নিষ্ক্রিয় হবে এবং সাধারণ জনগণ আশ্বস্ত হবে। সেই দিকে না করে আমরা তো নানান দিকে যাচ্ছি। এই যে দেখুন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন আর IMF বলেন, তাদের কিন্তু সুপারিশ অনেকগুলোই থাকে। এই সুপারিশের মধ্যে আসছে যে এনবিআরকে ঢেলে সাজাতে হবে এবং ট্যাক্সের পরিধি বাড়াতে হবে। আপনার এই দিকে কিন্তু কেউ যাচ্ছে না। যাচ্ছে যে জিনিসপত্রের দাম বাড়ার জন্য, গ্যাস, ইলেকট্রিসিটি, বিদ্যুতের দাম বাড়ার জন্য চট করে বাড়িয়ে ফেললো। কিন্তু সেখানে বলা হলো যে রাজস্ব বোর্ডের যে তাদের সক্ষমতা বাড়ানোর জন্য কই, সেটার তো কোনো পদক্ষেপ দেখছি না। এবং সেখানে দেখলাম যে আরও 200টি নতুন গাড়ি কেনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এখানে গাড়ি যারা নতুন ইম্পোর্টার এবং যারা এই ব্যবসার সাথে জড়িত আছে তারা বঞ্চ চাঙ্গা হবে। আর আমরা কিভাবে আমাদের রাজস্ব বাড়বে এটা আমি এখনও সন্দিহান। তো সুতরাং এই ধরনের চিন্তা ভাবনা করে উচিত হবে যে কিভাবে সাধারণ জনগণকে ক্রয় ক্ষমতার মধ্যে প্রত্যেকটা দ্রব্য রাখা যায়, এইটা নিয়ে সরকার সদিচ্ছা থাকতে হবে এবং এটা কাজ করতে হবে। সেই কাজ কিন্তু আমরা কম দেখছি। তো সুতরাং
আমি আবারও বলতে চাচ্ছি, জোর গলায় বলতে চাচ্ছি যে বর্তমান সরকার হবে, যেটা মনে করি যে ব্যাংকিং সেক্টরের যে দুরবস্থা, এটা কিন্তু বেশ কিছুদিন যাবতীয় চলে আসছে। সরকারের বিভিন্ন সেক্টরে আমরা উন্নয়নের কর্মকাণ্ড বা বিভিন্ন জায়গায় তার অনেক ভালো একটা লেয়ার পাই আমরা, সুন্দর, কিন্তু ব্যাংকিং সেক্টরটা খুবই খারাপের দিক দিয়ে। কিন্তু সেটা কিন্তু যেভাবে আপনার আরও আপগ্রেড করার কথা ছিল, আরও সদিচ্ছাভাবে এগোনোর কথা ছিল, সেইভাবে আমরা দেখছি না। এবং ব্যাংকিং সেক্টরের যে সমস্ত কিছু ব্যক্তিবর্গ যারা লুটপাট করেছে, তারা দেশি আছে, তাদেরকে সেভাবে বিচার করা হচ্ছে না। একটি বড় মেগা কোম্পানি যেটা বাংলাদেশে খুব নাম করা, তাদের তদন্ত করার কথা ছিল। তাদের যেমন একটা মুদি দোকান 6 মাস আগে খুলেছে, সেই মুদির দোকানের এগেনস্টে 700 কোটি টাকা তাকে লোন দেওয়া হয়েছে। এই ধরনের অনেক কিছুইতে যখন বলা হয়েছে তদন্ত করার জন্য, আমাদের বাংলাদেশ উচ্চ আদালত তাদেরকে আবার বন্ধ করে দেওয়া হয়েছে, এটা যেন না ঘটানো হয়। তো এই ধরনের যদি অ্যাক্টিভিটি বিভিন্নভাবে আমাদেরকে টেনে ধরে, তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব? এগিয়ে যাবার উদ্দেশ্যটা আমরা বলছি সাধারণ জনগণের কথা। সাধারণ জনগণের কথা চিন্তা না করে যদি আমরা এগুতে না পারি, তাহলে বর্তমান সরকার তো সেইভাবে আপনার জনবান্ধব সরকার হয়ে থাকতে পারছে না। তো এই কারণে আমি বলতে চাচ্ছি যে অবশ্যই আমাদের বিশেষ করে এই ব্যাংকিং সেক্টর আর আপনার এনবিআর এর হয়রানি এবং তাদের যে চিন্তাধারা, তাদেরকে ওই এসি রুম থেকে বেরিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হবে। এবং আমাদের এখন গ্রামের অর্থনীতি বেশ শক্তিশালী, সেই গ্রামে পৌঁছতে হবে। আমরা কি দেখাতে পারবো যে বিভিন্ন গ্রামে আমাদের উপজেলা এবং থানা ভিত্তিক আমাদের এনবিআর এর কোনো অফিস এবং এনবিআর এর কোনো কর্মকর্তা ওখানে যাচ্ছে? সেইভাবে কি চেষ্টা করছে? মোটেও নয়। তারা যার যার জায়গায় বসে এসি রুমে বসে তারা সব কিছু দায়িত্ব পালন করছে। এইভাবেই কিন্তু আমরা ভালো কিছু পাবো না। এবং আমাদের রাজস্ব আদায় বৃদ্ধি না করতে পারলে আমরা কিন্তু আমাদের সেই উন্নত বিশ্বে আমরা যেতে পারবো না। খন্দকার রুহুল আমিন, সিআইপি, আমরা আলোচনা শেষ করব। শেষ দেখেছি আমরা আসলে বাজেট। এবার আপনি জানেন যে সরকারের অন্যতম একটি লক্ষ্য হচ্ছে যে স্মার্ট বাংলাদেশ। এবার সরকারের একটি বড় ধরনের স্লোগান ওইটি স্মার্ট বাংলাদেশ, আইসিটি, নতুন কর্মসংস্থান তৈরি, দক্ষ মানব সম্পদ গড়ে তোলা, নানা বিষয় আসলে সামনে একটি বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে, যেটি আপনি সবসময় বলেন যে আপনাদের ফোর্থ রেভলিউশনের যে ক্ষেত্র, সেখানে উতরে যাওয়ার ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। আমি এর আগে অল্প একটু বলে তারপরে আপনার কথায় আসি। তা হলো যে আমরা যারা ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছি, আমি মাঝারি ইন্ডাস্ট্রির কথাই বলবো, ফজলক ভাইরা আছেন, আমাদের র মেটেরিয়াল ইম্পোর্ট করার জন্য যদি যে কোনো ব্যাংক আমাদেরকে সহযোগিতা না করে, তাহলে যদি আমরা আমাদের র মেটেরিয়ালস ইম্পোর্ট করে যদি আমরা প্রোডাকশনে না যেতে পারি এবং এই প্রোডাকশন করে লোকাল কনজিউম করব, অ্যাট দ্য সেম টাইম বাইরে এক্সপোর্ট করব, তাহলে কিভাবে সম্ভব? আমাদের যদি আগেই আপনার গলা চিপে ধরে রাখেন বা হাত পা বেঁধে দেন সাঁতার কাটার জন্য, তাহলে কি আমরা পারবো? প্রথমে আগে এনশিওর করতে হবে যে আমরা যে সমস্ত উদ্যোক্তা আছি, আমাদের র মেটেরিয়ালস ইম্পোর্ট করার জন্য যে কোনো ব্যাংক তারা যে কোনো সহযোগিতা আমাদের করবে। এটা বাংলাদেশ ব্যাংকের একটা স্পেশাল নির্দেশনা থাকতে হবে। এটা এক পয়েন্ট অবশ্যই থাকতে হবে। দ্বিতীয় যে কথাগুলো বললেন যে স্মার্ট বাংলাদেশ, হ্যাঁ, স্মার্ট বাংলাদেশ আমরা হব। ডিজিটাল বাংলাদেশ করার ব্যাপারে অনেকে রসিকতা করেছে, হাস্যোজ্জ্বল করেছে, তারপর পর্যায়ক্রমে কিন্তু অনেকটা হয়েছে, এটা তো আমরা স্বীকার করি, আমরা মেনে নেই। এখন স্মার্ট বাংলাদেশ, এখন স্মার্ট টাই স্যুট পরে যে সমস্ত আমার ছেলেরা স্মার্ট হইল, বিভিন্ন ইউনিভার্সিটিতে বের হয়ে আসলো ভালো কৃতিত্ব সহকারে, তারা টাই স্যুট পরে চলছে, স্মার্ট হচ্ছে, তারা চাকরি পাচ্ছে না, তারা বেকার হয়ে ঘুরছে, কয়দিন তারা স্মার্ট থাকবে? তো সুতরাং স্মার্ট করতে হলে প্রকৃতপক্ষে আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কেন প্রতি বছর আপনার 46টা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমি বলছি, সেখানে প্রায় আপনার 8 থেকে 10 লক্ষ ছেলে মেয়েরা বের হচ্ছে। আর প্রকৃতপক্ষে প্রতি বছর প্রায় 22 থেকে 25 লক্ষ ছেলে মেয়েরা তারা কর্মক্ষেত্রে বের হচ্ছে। তাদেরকে সরকার 1.5% অনলি কি বলবো 1.5% তাদের প্রোভাইড করতে পারছে। আর 98 এবং 5%, 98.5% আমরা যারা এই সাধারণ ব্যবসায়ী যারা আছি, আমরা তাদেরকে মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা দেওয়া দরকার আমরা দেওয়ার চেষ্টা করছি। তো
তো এই যে আমরা করছি, এত বড় দায়িত্ব পালন করছি, সেখানে আমাদেরকে সরকার কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে? আমাদের ব্যাংক ফিনান্স থেকে আরম্ভ করে আদার্স যেটা র মেটেরিয়ালস ইম্পোর্ট করার ক্ষেত্রে এবং আমাদের এনবিআরের বিভিন্ন রকম যে হয়রানি করা হচ্ছে, এখান থেকে আমাদের সরকার কি সুযোগ দিচ্ছে? আমি একটা মিনিট একটু কথা বলি স্যার। একটা কথা, যে আমরা ট্যাক্স আদায়ের জন্য বা ট্যাক্স বৃদ্ধি হচ্ছে না কেন, আমাদের কিন্তু স্যার একটা জিনিস করা উচিত, সেটা হলো ক্যাশলেস আমাদের সোসাইটি করতে হবে। গ্রামে গঞ্জে ক্যাশলেস, আপনি যদি ভ্যাট আদায় করতে চান, তাহলে কিন্তু স্যার আমার মনে হয় এই ব্যাপারে এখন তো স্মার্ট বাংলাদেশ, এইটাও কিন্তু স্যার আমাদের স্মার্টের মধ্যে ফেলাই দিতে হবে। এখানে ফজলুল ভাই, যে স্মার্টলি আমরা যে অনলাইনে আমাদের ট্যাক্স জমা দিচ্ছি না, এই ট্যাক্স জমা দেওয়ার এটা প্রতি মাসে মাসে আবার সেই ইয়েতে এনবিআর অফিসে যে সেখান থেকে আবার রিসিভ করে নিয়ে আসতে এটা আপনি করতেছেন, আমি বলতেছি গ্রামে গঞ্জে যেটা এই একটা হচ্ছে না, এটা কিভাবে স্মার্ট হলো? টাকার মধ্যে না আসুক। ফজলুল ভাই, এটা স্মার্ট কিভাবে হলো, এক কথা। দ্বিতীয় কথা, ধরেন আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা হচ্ছে, এখানে আপনার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমরা এখানে কি পাচ্ছি? আমাদের মেইন যেটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেটা এটাকে কার্যকরী করতে হলে আমাদেরকে স্মার্ট হতে হবে। এই স্মার্ট করার ক্ষেত্রে আমরা কি সেইভাবে এগোতে পারছি? এবং আরেকটি কথা, আমরা যদি সেই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যদি আমরা একাত্মতা হই, আমরা এখানে জনসম্পদ আমাদের যেটা আছে, সেই জনসম্পদের কি অবস্থা হবে? কারণ যেখানে 5,000 লোকের যেটা প্রয়োজন হবে আপনার আইটি সেক্টরে বা আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, 5টা ছেলেই বা 5টা ছেলে সেই কাজটা করতে পারবে। তাহলে যে প্রচুর আমাদের যে জনশক্তি আমাদের কি অবস্থায় থাকবে? এই কারণে আমাদের সত্যি প্রত্যেকটা জনগণকে আমাদেরকে স্মার্টলি এগোতে হবে এবং ইফিসিয়েন্সি অর্জন করতে হবে। এবং আমাদের ফরেন রেমিটেন্স আয় করার জন্য যে সমস্ত আমাদের দক্ষ শ্রমিক তৈরি করতে হবে, দক্ষ শ্রমিক তৈরি করার জন্য বর্তমান বাজেট কি তারা বরাদ্দ রেখেছে এবং কি দায়িত্ব পালন করছে, সেটা আমাদের জানা দরকার। কর্মসংস্থান ব্যাংক তারা প্রতি বছর কতটা ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠানোর জন্য সুযোগ করে দিতে পারছে, আমাদের সেই দিকে আমাদের কাউন্টেবিলিটি আনতে হবে। তাই এই কারণে বলছি যে কথায় নয়, কাজে রূপান্তরিত করতে হবে। কাজে রূপান্তরিত করতে হলে সরকারকে দেখাতে হবে আমাদের যে এই কাজগুলো আমরা করছি। আমাদের যেমন উন্নয়ন কর্মকাণ্ড আমরা কিছু দেখছি যে আপনার এক্সকেলেটর যেটা বা ফ্লাইওভার যেগুলো হচ্ছে, এলিভেটর এক্সপ্রেস যেটা হচ্ছে, সেটা কিন্তু এখন ফাঁকা যাচ্ছে, সেখানে গাড়িগুলো সেরকম যাচ্ছে না, টোলও আদায় ঠিক মতো হচ্ছে না। সেখানে আমাদের মেট্রো রেল কিছুটা বেশ ভালো অবস্থায় আছে। এই জন্য সরকার উচিত হবে যে বলছে যে স্মার্ট কিন্তু তাকেই বলে যেটা ভবিষ্যৎ চিন্তা করে বের করবে যে কোনটা ফিজিবিলিটি বেশি ভালো, যে ফিজিবিলিটি ভালো যেটা আমরা দেখছি মেট্রো রেলে, সে অন্যটা কিন্তু সেভাবে হচ্ছে না। এই কারণে বর্তমান সরকারকেও স্মার্ট হতে হবে, স্মার্ট হয়ে দেখতে হবে যে কোথায় বিনিয়োগ করলে আমরা রেজাল্টটা বেশি পাবো, সেই দিকে খেয়াল করে যদি এগোতে পারে, তবেই আমি মনে করি আমরা এই স্মার্ট বাংলাদেশ এবং আমাদের সামনে যে ভিশন আছে 2021 এবং 2024, সেখানে আমরা কার্যকরী কিছু পাবো। তাছাড়া শুধু আলাপ আলোচনা করে যাবো, আমরা সাফার হতে হবে, ভালো কিছু পাবো। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।